হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসারিস। আজকে আমাদের টপিক হচ্ছে তোমাদের আজকে যেটা কোশ্চেন আমি দিয়েছিলাম দুপুরবেলা, মানে টেস্ট। তোমাদের আজকে টেস্ট নেওয়ার কথা ছিল। টেস্টের টপিক কী কী ছিল? টাইম অ্যান্ড ডিস্টেন্স, স্পিড, রেঞ্জ, বোর্ড অ্যান্ড স্ট্রিম, ডিরেকশন টেস্ট আর সিলোগিজম। মানে লকডাউনের আগে তোমাদের যে টপিকগুলো এখানে কমপ্লিট হয়েছিল কিন্তু ওগুলো টেস্ট নেওয়া হয়নি, সেই টপিকগুলোর আজকে টেস্ট তোমরা দিয়েছো। তার মধ্যে অনেকেরই ভালো রেজাল্ট হয়েছে। কিছু কিছু জন একটু কয়েকটা অঙ্কে প্রবলেম হয়েছে, যারা মানে পুরোটা কন্টিনিউ করতে পারোনি টাইম অ্যান্ড ডিস্টেন্স আমার কাছে। কারণ তোমাদের তো নর্মালি এরকম হয় যে আমি যখনই টেস্ট নিই তার আগে তোমাদের একটা ডাউট ক্লাস হয়, একটা বা দুটো, যার যার যেগুলো বাকি আছে সেগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, তোমরা আসো। তো এবার সেটা হয়নি, যাই হোক, তবুও যতটা করেছো ভালোই করেছো। সিলোগিজমটা তোমাদের অনলাইন হয়েছে, অনলাইন হওয়া সত্ত্বেও তোমাদের অনেকেরই ভালো স্কোর হয়েছে। তো আমি এবার কিছু কিছু জনের কয়েকটা খুব বড় সমস্যা হয়েছে কিছু কিছু অঙ্কে, তোমরা বলছিলে। তো ওইগুলো আমি এখন সলভ করে দিচ্ছি অনলাইন, মানে আমি পরপর কোশ্চেন ওয়াইজই সলভ করে দেবো প্রত্যেকটা কোশ্চেন, তোমরা একটু দেখে নেবে। তারপরেও যদি সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? চলো তাহলে পরপর সলভ করে নেবো কোশ্চেন। তো দেখো সবাই, আজকের প্রথম প্রশ্নটা কি বলছে যে এক্সক্লুডিং স্টপেজেস the speed of a bus is 54 km/h and including stoppages it is 45 km/h. For how many minutes does the bus stop per hour? যদি কোনো একটা বাস একটা ডিস্টেন্স কভার করতে গিয়ে ও যদি স্টপেজ না নেয়, তাহলে যখন আমি মানে ওর স্পিড মানে ক্যালকুলেট করছি সেটা আসছে 54। কিন্তু যদি ও স্টপেজ নিয়ে নেয়, একটা বাস যদি থেমে থেমে যায়, তো ওর অ্যাভারেজ স্পিড তো কমে যাবে কিনা আলটিমেটলি, তখন ওটা হয়ে যাচ্ছে 45 km/h। তাহলে প্রতি ঘন্টায় বাসটা কতক্ষণ করে দাঁড়াচ্ছে এটা ক্যালকুলেট করতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কি বলেছিলাম তোমাদেরকে, যে দুটো স্পিড থাকবে ওই দুটো স্পিডের এলসিএম নিয়ে নিতে হবে। মানে ধরছি এটা ফার্স্ট কেস যেখানে, আর এটা সেকেন্ড কেস যেখানে এক্সক্লুডিং স্টপেজেস আর ইনক্লুডিং স্টপেজেস। তো এক্সক্লুডিং স্টপেজেসে ওর স্পিড কত? 54, আর ইনক্লুডিং স্টপেজে ওর স্পিড কত? 45। তো এবার এই দুটোর এলসিএম সহজে কি করে নিব, এটুকুটা মনে মনে ক্যালকুলেট করো যে এটা 6 × 9 মানে 6 × 9, এটা হচ্ছে 5 × 9, ঠিক তো? তাহলে দুটো থেকে 9 আসবে, আর 6 আর 5 লসাগু কত? 30, তাহলে 270। বাকিগুলো এটা দরকার নেই। কি বললাম, এটা এবার আমি লিখলাম, তাই তোমাদেরকে মনে মনে ক্যালকুলেট করতে হবে। এখানে 6 নয়, এখানে 5 নয়, দুটো থেকে 9 আসবে, আর 6 × 5 = 30, তাহলে 30 নয় 270, ঠিক। এবার এইখান থেকে এটা কত দেখো, 5 আর এটা 6। কি হলো, আমরা হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম, এই এলসিএমটা কেন নিলাম? আমরা ধরে নিচ্ছি যে ডিস্টেন্সটা হয়ে গেল 270 কিলোমিটার। এগুলো লিখে নিবে খাতায়, যারা নতুন করছো বা পারোনি অঙ্কটা বা বুঝতে অসুবিধা হয়েছে। এই ডিস্টেন্সটা আমরা ধরে নিলাম যে বাসটা 270 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। তো যখন ওর স্পিড 54 km/h, ওর যেতে কতক্ষণ লাগছে? 5 ঘন্টা। যখন ওর স্পিড 45 km/h, তখন ওর যেতে কত সময় লাগছে? 6 ঘন্টা। আচ্ছা, এখানে 1 ঘন্টা বেশি সময় লাগলো, তো কেন লাগলো? 1 ঘন্টা বেশি সময় লাগলো কারণ ও স্টপেজ নিয়েছে বলে। তাহলে এই যে 6 ঘন্টায় ওই জার্নিটা কমপ্লিট করছে, তার মধ্যে 1 ঘন্টায় ওর স্টপেজ কিনা, মানে জার্নি যখন 6 ঘন্টা ও কমপ্লিট করছে তার মধ্যে 1 ঘন্টায় হয়ে যাচ্ছে ওর স্টপেজ। কারণ কি, 5 ঘন্টা তো ওর স্টপেজ ছাড়া টাইম লাগার কথা, ওর লাগছে 6 ঘন্টা, মানে 1 ঘন্টা নিশ্চয়ই ওর স্টপেজ নিয়েছে। তো 6 ঘন্টা জার্নির মধ্যে যদি 1 ঘন্টা স্টপেজ হয়, তাহলে 1 ঘন্টাতে ওর স্টপেজ কতটা? 1/6 আওয়ার কিনা। আর 1/6 আওয়ার মানে কত? 1/6 × 60 মানে 10 মিনিট। আশা করি বুঝতে পেরেছো সবাই। অপশন বি উত্তর। ভালো কোশ্চেন। এইটা তুমি যতটা মনে মনে ক্যালকুলেট করে নিতে পারবে। আমি এখানে অনেক কিছু লিখলাম, তাই তুমি কি করবে, 54, 45, তার মানে 270, এটা 5, এটা 6, 5 থেকে 6 মানে 1 বেড়েছে, তার মানে 1 এর 6, আর 1 এর 6 মানে যদি 60 দিয়ে গুণ করি তাহলে 10 মিনিট। আমি বললাম তাই অনেক সময় লাগলো, মনে হচ্ছে অনেক বড় প্রসেস, কিন্তু আদৌ অত বড় না যদি নিজেরা ক্যালকুলেট করে থাকো। বা এটা তো তাছাড়া আমি তোমাদেরকে যে শিট করিয়েছি ওখানে তো এটা টাইপেই কোশ্চেন ছিল, টাইপটা আমার মনে পড়ছে না, সম্ভবত 10-11 দিকে হবে হয়তো, কি জানি, হয়তো ভুল করছি। তো ওই টাইপে তো এরকমই 4-5টা অঙ্ক তোমরা করেছোই, সেহেতু পারারই কথা।
দেখো সেকেন্ড কোশ্চেন কি বলছে, এ ম্যান কমপ্লিটস হিজ জার্নি ইন 10 আওয়ার্স, হি ট্রাভেলস ফার্স্ট হাফ অফ দ্য জার্নি অ্যাট দ্য রেট অফ 21 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড সেকেন্ড হাফ অ্যাট 24 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য টোটাল জার্নি ইন কিলোমিটার। তারপর অপশন, একটা মানুষ নিজের জার্নি কমপ্লিট করেছে টোটাল 10 ঘন্টাতে, প্রথম হাফ গেছে 21 কিলোমিটার পার আওয়ারে, সেকেন্ড হাফ গেছে 24 কিলোমিটার পার আওয়ারে। আমি তোমাদেরকে বলেছিলাম যদি মনে থাকে যে যখনই এরকম মানে ডিস্টেন্সটাকে দুই ভাগে ভাগ করে দিবে আর সমান ভাগে মানে অর্ধেক অর্ধেক বলবে, তখনই ভেবে নিবে যে অ্যাভারেজ স্পিড লাগবে। আমার কাছে ফার্স্ট হাফ সেকেন্ড হাফের স্পিড আছে, তাহলে আমি অ্যাভারেজ স্পিডটা বার করে নিতে পারবো। অ্যাভারেজ স্পিড যদি বার করে নিই, আমার টাইমের সাথে গুণ করে দিলেই তো ডিস্টেন্স পেয়ে যাবো না? করলে দেখো বুঝতে পারবে। অ্যাভারেজ স্পিডটা কত, 2xy/x+y, তো তাহলে 2 × 21 × 24 বাই এটা দুটো যোগ করলে কত হবে 45, 3 দিয়ে যদি কাটি 7 15, আর এটা 3 দিয়ে কাটলে 8 5, তাহলে 8 সাথে 56, 112/5, ঠিক কি না? এটা কি 112/5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার টোটাল জার্নির অ্যাভারেজ স্পিড। আচ্ছা, স্পিড ইনটু টাইম, স্পিড মানে এই স্পিড নিয়েও কতটা সময় ধরে গেছে, 10 ঘন্টা ধরে। তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু কী জানি আমরা, স্পিড ইনটু টাইম। তাহলে 112/5 × 10, তাহলে 224 কিলোমিটার। সহজ অঙ্ক ছিল, এটা পারা উচিত। দেখো এরপর 3 নম্বর অঙ্ক, একদম আগুন অঙ্ক, দারুণ। মানে সত্যি কথা বলতে গেলে যদি পেরে থাকো তাহলে দারুণ ক্রেডিটের ব্যাপার, মানে খুব ভালো অঙ্ক পেরে গেছো ওইটুকু সময়ের মধ্যে, যদি টাইমে কমপ্লিট করে থাকো অবশ্যই। কিন্তু অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল। তো আমি এখন ওটা বলছি না, না হলে আবার ধরো বিরক্ত লেগে যেতে পারে। আমি ওটা আস্তে আস্তে অঙ্কর শেষের দিকে বলছি তোমাদেরকে। আমি এরপর 4 নম্বরটা বলছি, ঠিক আছে? এটা করে নাও, 3 নম্বরটা আমি পরে বলছি। দেখো সবাই, কোশ্চেন নাম্বার 4, A and B started traveling towards each other at the same time from same places, x to y and y to x respectively, ওটা respectively, হ্যাঁ ছোট করে লেখা আছে। After crossing each other, A and B took 2.45 hours and 4.05 hours respectively to complete their remaining journey. If the speed of B was 8.4 km/h, what was the speed of A? কোশ্চেনটা দেখতে খুবই বড়, পড়তেও সময় লাগছে, কিন্তু তোমাদেরকে যে টপিকগুলো আমি করিয়েছি মানে যে টাইপগুলো, সেটা যদি ভালো মতো কমপ্লিট করে থাকো তাহলে এর মতো সহজ অঙ্ক আর হয় না। কি বলেছে, দুটো ট্রেন হোক বা যাই হোক, দুজন যখন যাতায়াত করছে, দুটো ট্রেন যখন যাতায়াত করে, একজন এদিকে যাচ্ছে আরেকজন এদিকে আসছে, কোনো একটা জায়গায় তাদের মিটিং পয়েন্ট, মানে এই জায়গায় এই জায়গাটা তারা মিট করছে, দিয়ে এ কমপ্লিট করছে কিছু একটা সময়ে, এ কমপ্লিট করছে কিছু একটা সময়। ধরে নিলাম এর বাকি সময়টা এ আওয়ারে কমপ্লিট করছে, এ বাকি সময়টা বি আওয়ারে কমপ্লিট করছে। তাহলে তাদের স্পিড রেশিও কি বলেছিলাম, √b/a। স্পিড রেশিও কি বলেছিলাম, √b/a। ওইটাই তো আছে আমার এখানে। শুধুমাত্র দুটো জিনিস একদম জলজল করছে চোখের সামনে, এই দুটো জিনিসই তো দেখতে হবে। বি এর ভ্যালু 4.05 আর এ এর ভ্যালু হচ্ছে 2.45। তো যদি এ এর স্পিড এ আর বি এর স্পিড বি হয়, যদি এ এর স্পিড এ আর বি এর স্পিড বি হয়, তাহলে এটা 4.05/2.45 কিনা। ব্যাস এতটুকু করলে তো অঙ্ক হয়ে গেল, আর কি। দশমিক তুলে দিলাম। এটা তো কোনো রুট হয় না, মানে 405-এর তো রুট আবার কিছু হয় না। তো যদি 5 দিয়ে কাটি, এটা 81, এটা 49, তাহলে কত হলো 9:7। এতটুকুই তো অঙ্ক। মানে এ আর বি এর স্পিডের রেশিও কত, 9:7। তার মধ্যে বি এর স্পিড কত বলা আছে, 8.4 km/h। তাহলে 7 যদি 8.4 হয়, 7 যদি 8.4 হয় মানে 12 × 7 = 84, মানে 1.2 গুণ করা আছে। তাহলে 9টাকেও কত গুণ হবে, 1.2 গুণ হবে, মানে 12 × 9 = 108 আর 1 ঘর আগে দশমিক। 12 × 9 = 108 আর 1 ঘর আগে দশমিক, 108 km/h। এটাই অ্যান্সার আমাদের।
অঙ্ক দেখতে অনেক বড় হলেও মানে এই অঙ্কটা এরকম যে তোমাকে দ্বিতীয়বার পড়তে হবে না যে কি পড়লাম। বড় অঙ্কের ক্ষেত্রে হয় জানো যে তোমার 5-6 লাইন পড়ার পর মনে হয় যেন কি পড়লাম ভুলে গেলাম আরেকবার। তো এটা শুধু অতটুকুই তোমাকে দেখতে হবে। কোথায় গেল? আফটার ক্রসিং ইচ আদার, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের কিওয়ার্ড। আফটার ক্রসিং ইচ আদার মানেই এই দুটোর আমাকে রেশিও নিতে হবে, যে ওদের স্পিডের রেশিও কি হয়ে যায় √b/a। চলো পরের অঙ্ক। দেখো কোশ্চেন নাম্বার 5, এর থেকে সহজ কোশ্চেন আর হয় না। মানে পরীক্ষাতে তো সব কোশ্চেন কঠিন হয় না, কিছু কিছু সহজও থাকে। যারা অল্প প্রিপারেশন নিয়ে গেছে ওদেরকেও খুশি করার জন্য পরীক্ষাতে এরকম কোশ্চেন থাকে। যেমন এবছরের ক্লার্কের পরীক্ষা যদি তোমরা দিয়ে থাকো, মানে এই জানুয়ারি না কখন হলো যেটা, তো ওইগুলোতে এরকমই কোশ্চেন ছিল, সহজ সহজ কোশ্চেন ছিল। দেখো বলছে এ ট্রেন অফ লেন্থ 212 মিটার ইজ রানিং এট 45 কিলোমিটার/আওয়ার, ইন হোয়াট টাইম উইল ইট ক্রস এ প্ল্যাটফর্ম 180 মিটার লং। একটা ট্রেন যার দৈর্ঘ্য 212 মিটার, গতিবেগ 45 কিলোমিটার/আওয়ার, একটা প্ল্যাটফর্ম 188 মিটার ক্রস করতে ওর কতক্ষণ লাগবে। টাইম চেয়েছে। আমরা টাইম মানে কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হয়ে গেল আমার কি, যখনই এরকম প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয় মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাই স্পিড। এটা মিটারে আছে, তাহলে স্পিডটাকে আমাকে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। আর কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড যদি যেতে হয়, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যদি যেতে হয় তাহলে 5-এর 18 দিয়ে গুণ। আর যদি উল্টোটা আসতে হয় মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ার, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। জানো তো এটা যে কিলোমিটার থেকে মিটার মানে একটু আমার কাছে সহজ, যেটা সেই কারণে সহজ দিয়ে গুণ 5-এর 18, আমি এই কথাটাই বলি। আর মিটার থেকে কিলোমিটার মানে উল্টো পথ, সেই কারণে উল্টোটা দিয়ে গুণ মানে 18/5। তো 212 প্লাস 188, এটা করলে কত হবে? 400। নিচের 18টাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য উপরে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, তাহলে 9 দিয়ে যদি কাটি, 9 2 9 5, 5 5 25, 25 16, 25 16তে 400, তাহলে 16 দিয়ে 32। এই যে 5-এর 18 দিয়ে গুণ করেছিলাম মানে মিটার/সেকেন্ড করে নিয়েছিলাম, তাহলে 32টা কিসে এলো? আমার সেকেন্ডে এলো কিনা, এটাই উত্তর। সহজ অঙ্ক, এগুলো পারার কথা তোমাদের। দেখো কোশ্চেন 6, মডারেট অঙ্ক, অত কঠিন না, অত সহজও না, মানে সহজ কিন্তু অত কঠিন না। দ্য স্পিড অফ এ ট্রেন ইজ 2.16 টাইমস অফ এ কার, মানে একটা ট্রেনের গতিবেগ গাড়ির থেকে 2.16 গুণ। দ্য কার ক্যান কভার এ ডিস্টেন্স অফ 486 কিলোমিটার ইন 9 আওয়ার্স। যদি 9 ঘন্টায় 486 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কতটা যাবে আমরা বার করে নিতে পারবো, মানে কারের স্পিড পেয়ে যাবো। ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স দ্যাট দ্য ট্রেন কভার্স ইন 6 আওয়ার্স। আচ্ছা, তো আমরা যদি স্পিড রেশিওটা বার করি, তো এটা ট্রেন, এটা কার। বলছে কারের থেকে 2.1/6 মানে 6 দিয়ে 12, 1-এ 13/6 যখন কারের স্পিড কত? 1। এটা বুঝতে পারলে সবাই 2.1/6 মানে কত? 13/6। তো কারের থেকে 13/6 গুণ মানে কার 1 নিশ্চয়ই। তো দুই দিকেই যদি 6 দিয়ে গুণ করি তাহলে এই 6টা এখানে চলে আসে, বা আমরা যেটা সহজে মানে সহজ করে মনে রাখার চেষ্টা করি যে কোনাকুনি গুণ হয়ে যায়। তো ঠিক আছে, 13/6টা এখানে 6 হয়ে গেল। এবার দেখো আমাকে কারের স্পিড বলা আছে যে 486/9, ঠিক কি না? 486 কিলোমিটার যাচ্ছে 9 ঘন্টায়, তো 9 5-এ 45, 9 4-এ 36, তার মানে 6 হয়েছে 54। কত গুণ? 9 গুণ। মানে এটা কারের স্পিড তো 54, এটা আমার রেশিও। তাহলে 13 কত গুণ হবে? 9 গুণ হবে, 13 9 117 কিলোমিটার/আওয়ার। এটা আমার কি? ট্রেনের স্পিড। কিন্তু ট্রেনের স্পিড তো আমার চাইনি, আমার কাছে কি চেয়েছে যে 6 ঘন্টায় ট্রেনটা কত দূর যাবে। তাহলে স্পিড ইন্টু 6, এটাই কি হয়ে যাবে? ডিস্টেন্স। তো 117 মানে 600 প্লাস 102 702 কিলোমিটার হয়ে গেল। চলো নেক্সট সহজ অঙ্ক। দেখো কি বলছে,
একটু লেন্দি অঙ্ক, মানে কোশ্চেনটা বড় পড়তে। The speed ratio of two rail engines is 5:4 if they move on a parallel tracks in the same direction and the slower engine is ahead of the faster one by 8 km when the latter starts, then how far will the engine have to cover before it overtakes the slower one? দুজনের দুটো ইঞ্জিন আছে আর 5:4 বলছে, ওরা একই ডাইরেকশনে যাচ্ছে। তো যখন দ্বিতীয় ট্রেনটা, মানে ল্যাটার মানে কি, পরে যে আছে, পরে কি আছে, ফাস্টার ট্রেন, মানে ফাস্টার ট্রেনটা যখন যাত্রা শুরু করছে, কখন, যখন স্লোয়ার ট্রেনটা ওর থেকে 8 কিলোমিটার দূরে আছে। দ্য স্লোয়ার ইঞ্জিন ইজ অ্যাহেড অফ দ্য ফাস্টার ওয়ান বাই 8 কিলোমিটার। তো স্লোয়ার ইঞ্জিনটা দূরে আছে 8 কিলোমিটার, মানে ব্যাপারটা এরকম না যে একই দিকে যাচ্ছে, তো এখানে আছে স্লোয়ার ট্রেন, এখানে আছে ফাস্টার ট্রেন, আর দুজনের মধ্যে ডিস্টেন্স কত, 8 কিলোমিটার। দুজনের মধ্যে ডিস্টেন্স কত, 8 কিলোমিটার। ঠিক এই মুহূর্তে ফাস্টার ট্রেনটাও যাচ্ছে, স্লোয়ার ট্রেনটাও যাচ্ছে। তাহলে ঠিক কতক্ষণ পর, মানে কত দূরে পর, ঠিক কত দূরত্ব পর ফাস্টার ট্রেনটা স্লোয়ার ট্রেনকে ধরে নেবে, ওভারটেক্স দ্য স্লোয়ার ওয়ান। তো অত কঠিন অঙ্ক না। আচ্ছা দেখো, দুটোর স্পিড রেশিও কী আছে, এটা ফাস্টার, এটা স্লোয়ার, দুটোর স্পিড রেশিও কী বলা আছে, 5:4। তো আমরা ধরে নিই এটা 5 কিলোমিটার পার আওয়ার, মানে আমার নিজেদের সুবিধার জন্য, আর 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওদের রিলেটিভ স্পিড যেহেতু সেম ডাইরেকশন, সেই কারণে বিয়োগ হবে, তাহলে কত হবে, 1 কিলোমিটার পার আওয়ার, ঠিক কিনা? আচ্ছা এবার স্লোয়ার ট্রেন যদি ওই জায়গাটাতেই থেকে যেত, যদি ওর স্পিড না হতো, তাহলে এই দূরত্বটা ফাস্টার ট্রেন কভার করতো কততে, 1 কিলোমিটার পার আওয়ারে। এটাই তো আমাদের রিলেটিভ স্পিড, একটাকে স্থির করে দিয়ে অন্যটাকে পুরোটা স্পিড দিয়ে নিয়ে যাওয়া। তো রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক, একই জিনিস। তো 1 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে 8 কিলোমিটার ডিস্টেন্সটা কভার করতে কত সময় লাগার কথা, নিশ্চয়ই 8 ঘন্টা। তাহলে রিলেটিভ স্পিড 1 কিলোমিটার পার আওয়ারে, রিলেটিভ স্পিড কি, এখন স্লোয়ার ট্রেনটাও চলছে, ফাস্টার ট্রেনটাও চলছে, তো দুটোই যখন চলছে, এ চলছে 4 কিলোমিটার পার আওয়ারে আর এটা চলছে 5 কিলোমিটার পার আওয়ারে, দুটোই যখন চলছে, তাহলে ওদের মাঝের যে এই 8 কিলোমিটার ডিস্টেন্সটা, এটা কভার করতে কতক্ষণ সময় লাগবে, রিলেটিভ স্পিড 1 কিলোমিটার পার আওয়ারে নিয়ে 8 ঘন্টা। ঠিক, তো 8 ঘন্টা যদি সময় লাগে, আর ফাস্টার ট্রেনের স্পিড তো 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে 8 ঘন্টা 5 কিলোমিটার পার আওয়ারে ডিস্টেন্স কত হবে, স্পিড ইন্টু টাইম, 5 ইন্টু 8 মানে 40 কিলোমিটার। মানে ঠিক 40 কিলোমিটার চলার পর ফাস্টার ট্রেন স্লোয়ার ট্রেনকে ধরে নেবে, ওভারটেক করে নেবে। ওভারটেক করে নেওয়া মানে কি, ওরা কখন মিট করছে আর কি। অঙ্কগুলো ছোট বুঝলে তো, শুধুমাত্র লেখাগুলো এত বড় বড় লিখে না ভয় পাইয়ে দিচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। দেখো কোশ্চেন 8, খুবই সহজ অঙ্ক, এগুলো অঙ্ক করানো মানে সময় নষ্ট ছাড়া আর কিছু না। দুটো ট্রেন অপোজিট ডাইরেকশনে যাচ্ছে প্যারালাল ট্র্যাকসে। অপোজিট ডাইরেকশন মানে কি, ওদের রিলেটিভ স্পিড যোগ হবে। তো রিলেটিভ স্পিড, একটার স্পিড যদি 42 হয় আর একটা স্পিড যদি 57 হয়, তাহলে ওদের রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, 42 প্লাস 57 মানে 99 কিলোমিটার পার আওয়ার। এখন এতটা স্পিডে ওরা একে অপরকে ক্রস করতে কতটা সময় লাগছে, 18 সেকেন্ডে। আচ্ছা দুটো ট্রেন একে অপরকে ক্রস করা মানে কি, ওদের নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করা না। তাহলে একটা ট্রেন T1 একটা ট্রেন T2, টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম হয়ে যাবে। তাহলে স্পিড হচ্ছে 99, এটা কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে করবো, সেই কারণে 18। আর কত সেকেন্ডে ক্রস করেছে, 18 সেকেন্ডে। তো যদি ক্যালকুলেট করি, 500 থেকে 5 বিয়োগ 495 মিটার। তো এটা তার মধ্যে একটা ট্রেন হয়ে যাচ্ছে কত, 270। তাহলে T2 কত হবে, 495 থেকে 270 বাদ দেব, 225। তাহলে T2 এর দৈর্ঘ্য মানে কি, অন্য ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে 225 মিটার। সহজ অঙ্ক এগুলো। দেখো কোশ্চেন নাম্বার 9, এ পার্সন রোজ 3.34 কিলোমিটার আপস্ট্রিম ইন 1.5 আওয়ার্স অ্যান্ড এ ডিস্টেন্স অফ 13 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 2 আওয়ার্স। ও আপস্ট্রিমে মানে কি, স্রোতের অনুকূল, বাংলাটাতে আমারও গন্ডগোল হয়ে যায়। আপস্ট্রিম মানে প্রতিকূলে, 3.34 কিলোমিটার প্রতিকূলে যাচ্ছে 1.5 ঘন্টায়, আর অনুকূলে, ডাউনস্ট্রিম মানে অনুকূল,
13 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টাতে, তাহলে 90 কিলোমিটার ওর স্থির জলে যেতে কত সময় লাগিবে? তো আমি ধরে নিলাম এটা আমার ডাউন স্ট্রিমের স্পিড, এটা আপস্ট্রিমের স্পিড। তো ডাউন স্ট্রিমে 3/3 কিলোমিটার যাচ্ছে 1.5 কিলোমিটার বাই আওয়ার, মানে স্পিড এটা 13, না উল্টো লিখলাম, এটা আপস্ট্রিম বলা আছে, ডাউন স্ট্রিম বলা আছে 13/2, এটা আছে 3/3 বাই 1.5। তো এটা যদি ক্যালকুলেট করি তাহলে দেখো এইটুকুটা ক্যালকুলেট করছি, হ্যাঁ 4 3 12 3 15, 15/4 গুণ 10/15, এটা আছে 13/2, ঠিক তো এতদূর অবধি? তো 15 15 কাটলো 5, 2 2 এর সাথে 2 কাটলো। অনুপাতটা অনেকটা কি সমান সমানের মতো কাজ করে, মানে সমান চিহ্নের মতো কাজ করে, যে উপরে উপরে কাটা যায় নিচে নিচে কাটা যায়। তাহলে আলটিমেটলি আমার অনুপাতটা কি দাঁড়ালো 13:5। তো ডাউন স্ট্রিমে গতিবেগ 13 আর আপ স্ট্রিমের গতিবেগ হয়ে যাচ্ছে 5। তাহলে এইটাকে মেনটেন যদি করি তাহলে B:S, মানে বোট ইজ টু স্ট্রিম কি হয়ে যায় 13 + 5/2, 13 - 5/2, মানে B ইজুকালস টু আমরা কি জানি D+U/2, আর S ইজুকালস টু আমরা কি জানি D-U/2। এগুলো তো মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। তো এটা কত হবে 13 × 5 = 18/2 মানে 9, আর 13 থেকে 5 বাদ দিলে 8 × 5 = 13, তাহলে এটা কত হলো 4। তাহলে বোটের স্পিড কত হচ্ছে 9 কিলো, তোমার অনুপাত কত হচ্ছে 9:4। কি হলো এটা, কোথায় ভুল করলাম? এই জায়গায় একটু গন্ডগোল হয়ে গেছে। দেখো আমাদের অনুপাতের প্রয়োজনই ছিল না, আমাদের সব কিছু বলেই দেওয়া আছে অঙ্কে। তো আমরা যদি অনুপাত বার না করি, /2টা যদি না কাটি, এখানে 2 ছিল তো, তাহলে এটা কত 6.5, আর এটা কত 2.5। তো 6.5 কিলোমিটার/আওয়ার এটা হয়ে গেল আমার ডাউন স্ট্রিমে গতিবেগ, আর আপ স্ট্রিমে গতিবেগ হয়ে যাচ্ছে 2.5 কিলোমিটার/আওয়ার। আমাকে বলেছে স্টিল ওয়াটারে, মানে বোট ইন স্টিল ওয়াটার, মানে বি ইজুকালস টু আমরা কি জানি D+U/2। S তো দরকারই ছিল না, ফালতু খাটছিলাম। তাহলে 6 + 5/2 + 5/2, 6.5 2.5, 6 2 8 আর 1 9, 9/2 মানে 4.5। তাহলে নৌকার গতিবেগ কত 4.5 কিলোমিটার/আওয়ার। তাহলে তোমার 90 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে 90/4.5, 20 ঘন্টা, মানে 45 2 দিয়ে কাটবে আর একটা শূন্য পড়ে থাকবে, 45 2 9 আর একটা শূন্য পড়ে থাকবে। আমাদের রেশিওটা প্রয়োজনই ছিল না। ঠিক আছে, চলো তারপর দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, ইফ এ পারসন ইনক্রিজেস হিজ স্পিড বাই 83 1/3%, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ রিডাকশন ইন টাইম টু রিচ দ্য সেম ডিস্টেন্স? কোনো ব্যক্তি যদি নিজের গতিবেগ 83.13% বাড়ায়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে ওর কতটা পার্সেন্টেজ সময় কম লাগবে? তোমরা যদি আমার পার্সেন্টেজের ভিডিওটা ফলো করে থাকো, রিসেন্ট যেটা হয়েছে, ওইখানে সম্ভবত পার্ট 4-এ এটা আছে। অঙ্কটা ঠিক মনে করে দেখো, এরকম না যে জিনিসের দাম বা চিনির দাম যদি R% বেড়ে গিয়ে থাকে, তাহলে খরচ অপরিবর্তিত রাখতে কোনো ব্যক্তিকে ব্যবহার কত % কমাতে হবে, একদম ডিট্টো। তো ওইখানে আমাদের ফর্মুলা কি ছিল, যে R/100 ± R × 100%। তো 83.1/3 এটাকে নিয়ে কাজ করাটা ঝামেলা, তো ওই কারণে আমি কি শিখিয়েছিলাম, রেশিও মেথড শিখিয়েছিলাম। 1/3 আমার কার কার ক্ষেত্রে আছে, মানে নিচে 3 কার কার ক্ষেত্রে আছে, 16.2/3, 8.1/3 আর 6.2/3, এই তিনটার ক্ষেত্রেই আছে। তো 16.2/3টা আগে দেখি। দেখো 16.2/3কে যদি 5 দিয়ে গুণ করো না, তাহলেই এটা চলে আসবে। 16.2/3
এটাকে যদি 5 দিয়ে গুণ করো 16×5 = 80, আর এটা কত 10/3 মানে কি 83.1/3। তাহলে 16কে 5 দিয়ে গুণ করছি মানে 16×2=3কে 16×2=3 মানে কত 1/6। তাহলে গুণ যদি করি তাহলে 5/6 মানে 83.1/3%কে আমরা কত লিখতে পারি, 83.1/3%কে আমরা কত লিখতে পারি 5/6। মানে ওর স্পিড যদি আগে 6 থেকে থাকে, ওর স্পিড যদি আগে 6 থেকে থাকে তাহলে ও আরও 5 বাড়িয়েছে, তাহলে ওর আরও 5 বাড়িয়েছে। এটা অরিজিনাল স্পিড, এটা ইনক্রিজড স্পিড, ঠিক আছে। তাহলে স্পিড রেশিও অরিজিনালি যদি 6 হয় তাহলে এখন সেটা 11 কিনা, এটুকুটা বুঝতে পারছো কিনা দেখো। অরিজিনাল স্পিড আর ইনক্রিজড স্পিড, অরিজিনাল স্পিড যদি 6 হয় আরও 5 বাড়িয়েছে, কত হয়েছে তাহলে 11, 6×5 = 11। একই রকমভাবে টাইম রেশিওটা কত হয়ে যাবে তাহলে, আমরা কি জানি স্পিড রেশিও টাইম রেশিও উল্টে যায়। আগে তার মানে ওর লাগছিল 11, এখন ওর লাগছে কত, আগে ওর লাগছিল 11, এখন ওর লাগছে কত 6, কত কম লাগছে 5, কততে 11তে। তাহলে ওর টাইম রিডাকশন কত 5/11, 5/11 মানে 1/11 গুণ 5, 1/11 মানে কত, মানে 1/11 গুণ 5। তো দেখো পার্সেন্টেজ যারা ভিডিও দেখে থাকো, যদি কেউ দেখে থাকো তাহলে ওদের কাছে এটা খুবই সহজ। 1/11 মানে কত 9.09 ইন্টু 5 আছে, তাহলে 45.45, এটাই হয়ে যাবে আমার পার্সেন্টেজ রিডাকশন ইন টাইম। ভালো অঙ্ক এটা, দেখে মনে হচ্ছে যেন কিছুই ডেটা দেওয়া নেই, কিন্তু যা আছে ওটাই এনাফ। চলো নেক্সট। দেখো তোমাদের 10 অবধি করালাম, তো 11 নম্বর কোশ্চেনটা সহজ আছে, ওটা আমি আর করাচ্ছি না, মানে ওটা টাইম রেশিও থেকে স্পিড রেশিও কনভার্ট করে নেবে, উল্টে দিবে, তাহলে দেখবে খুব সহজ অঙ্ক। 12 নম্বরটা দেখো, ভালো অঙ্ক এইটা। আমার যতদূর মনে পড়ছে 2018-তে এসআই এসছিল, সেই বছরেরই এসআই মানে পুলিশ এসআই, সেই বছরেরই আবার অন্য কোনো একটা পরীক্ষায় এসেছিল। খুব ভালো অঙ্কটা, সহজ কিন্তু ভালো। দেখো বলছে এ বোট রানিং আপস্ট্রিম টেক্স 8 hours 48 minutes টু কভার এ সার্টেন ডিস্টেন্স while it takes 4 hours টু কভার দ্য সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিম। মানে ডাউন স্ট্রিমে যদি লাগে 4 ঘন্টা, তাহলে আপস্ট্রিমে লাগছে 8 ঘন্টা 48 মিনিট, ঠিক। বলছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ কারেন্ট। তার মানে আমাকে স্পিড রেশিও চেয়েছে B/S, তাই তো, বোট ইস টু এস মানে এখানে স্ট্রিম, হ্যাঁ আমরা নর্মালি স্ট্রিম নিয়ে পড়েছি সেই কারণে স্ট্রিম, এখানে B/C মানে C ফর কারেন্ট। আচ্ছা দেখো এটা কি আমার টাইম রেশিও, তো হয় আমরা এটাকে মিনিটে করে নিব, মানে তোমার একদম 60 দিয়ে গুণ করে, যে 300 মানে 6টা 48 প্লাস 8 মানে 6টা 48 480 প্লাস 48 করে করে যা হয়। আর না হলে এটাকে এরকম করতে পারি 8 প্লাস 48, 48/60 যদি কাটাকাটি করি তাহলে কত হবে দেখবে 16 তোমার আমি গন্ডগোল হয়ে যাচ্ছে, 12×4 = 48, 12×5 = 60, তাহলে 4/5, তাহলে 40, 8 5 8 40, 4 44/5, আর এটা কত আছে 4 11, তাহলে 5:11, এটা কি হলো আমার টাইম রেশিও। তাহলে স্পিড রেশিও কি হয়ে যাবে 11:5, কোনাকুনি গুণ হয়ে গেল 5টা, এটা তো বুঝতেই পেরেছো নিশ্চয়ই। তাহলে স্পিড রেশিওটা কি হয়ে গেল 11:5। স্পিড রেশিও যদি 11:5 হয় ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের, তাহলে B/C কি হয়ে যাবে 11 + 5/2 11 - 5/2। একটু আগে যেটা বললাম B + U/2, ওটা ওখানে কাজে লাগলো না, এখানে লাগলো B + U/2 B - U/2। তাহলে 11/5 16/2 মানে 8, আর 11 - 5 মানে 6/2 মানে কত 3, 8:3। খুব ভালো অঙ্ক এটা। বোটান স্ট্রিমের বাছায় কয়েকটা অঙ্ক আছে খুব ভালো, ওগুলো তো করতেই হবে। চলো নেক্সট। দেখো 13 নম্বর অঙ্ক, ভালো অঙ্ক। Onaya traveled a distance of 61 km in 9 hours. He traveled partly on foot at 4 km/h and partly by car at 9 km/h. The distance traveled on foot is ও কিছুটা মানে 61 কিলোমিটার দূরত্ব, অনয়া 61 কিলোমিটার দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করেছে। এবার তার মধ্যে
কিছুটা দূরত্ব ওই গেছে 4 কিলোমিটার/আওয়ারে, আর কিছুটা দূরত্ব গেছে 9 কিলোমিটার/আওয়ারে। আমাদেরকে চেয়েছে ডিস্টেন্স ট্রাভেলড অন ফুট, মানে পায়ে হেঁটে ও কতটা দূরত্ব অতিক্রম করেছে। পায়ে হেঁটে ওর স্পিড কত? 4 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, আমরা এই অঙ্কটা যদি অপশান টেস্টে করি কি না, তাহলে 10 সেকেন্ডের অঙ্ক। দেখো 4 কিলোমিটার/আওয়ার, তো তার মানে ও যতটা দূরত্ব গেছে, মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে সেই দূরত্বটা 4-এর গুণিতক হওয়া উচিত। মানে 12 কিলোমিটার গেছে, 16 কিলোমিটার গেছে, 20 কিলোমিটার গেছে, তাহলে কি আমাদের ভাগ করতে সুবিধা হবে? তো দেখো অপশনে একটাই আছে 16 কিলোমিটার/আওয়ার। তো আমরা দেখে নিই অপশন টেস্ট করে কীরকমভাবে হচ্ছে। আচ্ছা, 4 কিলোমিটার/আওয়ারে 16 কিলোমিটার যদি ও যায়, তার মানে ওর নিশ্চয়ই 4 ঘন্টা সময় লেগেছে। আর দূর ঠিক আছে সবার? 4 কিলোমিটার/আওয়ারে 16 কিলোমিটার গেছে, তাহলে নিশ্চয়ই 4 ঘন্টা সময় লেগেছে। আর টোটাল জার্নি ওর কতক্ষণের? 9 ঘন্টা। এটা তার মানে যদি ফুট হয়, তাহলে কারেও গেছে কত? তাহলে 5 ঘন্টা। ঠিক, 5 ঘন্টা। আর কারের স্পিড কত? 9 কিলোমিটার/আওয়ার। তাহলে 5 ঘন্টাতে 9 কিলোমিটার/আওয়ারে 9×5 = 45 কিলোমিটার ও গেছে। আচ্ছা, এই দুটো যোগ করলে কি 61 কিলোমিটার হয়? যেটা কোশ্চেনে বলা ছিল, হ্যাঁ হয়। তার মানে আমরা ঠিকই ধরেছিলাম, উত্তরটাই 16 কিলোমিটার। আচ্ছা, এবার ধরো 16 কিলোমিটার উত্তর হলো না, তাহলে কি আমি 17 চেক করব না 15 চেক করব? না, আগে 14 চেক করব। কারণ কি, 4 দিয়ে 14টা ভাগ যাবে না ঠিকই, কিন্তু 0.5-এ আসবে, যেটা এখানে 0.25 বা 0.75-এ আসবে। বোঝাতে পারলাম কথাটা? মানে অপশান টেস্ট যখনই আমরা করব, তা আমাদের কাছে যে অপশানটা বেশি ইজি হবে কিনা, আমরা সেটাই আগে টেস্ট করব। চলো, দেখো আমরা 13 নম্বর অঙ্ক অবধি করলাম। এবার 14-15 নম্বর যে অঙ্ক দুটো আছে, ওই অঙ্ক দুটো সহজ আছে, ওইটা নিয়ে আর ফালতু সময় নষ্ট করছি না, ওটা তোমরা সবাই পেরেছোই আশা করি। এবার তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে 3 নম্বর অঙ্কটা লাস্টে করবো, আগুন অঙ্ক। দারুণ অঙ্ক, দারুণ কনসেপ্ট। তোমরা যদি টাইপের, সম্ভবত 8 নম্বর টাইপ, বুলেটের অঙ্কগুলো করে থাকো, একদম সেম অঙ্ক। যদি বুঝে থাকো, যদি নিজে করে থাকো, তাহলে দারুণ ক্রেডিটের ব্যাপার। দেখো কি বলছে, বাসেস স্টার্ট ফ্রম এ বাস টার্মিনাল উইথ এ স্পিড অফ 20 কিলোমিটার/আওয়ার অ্যাট ইন্টারভালস অফ 10 মিনিটস। একটা বাস টার্মিনাল আছে, সেখান থেকে প্রত্যেক 10 মিনিট পর পর বাস ছাড়ছে, যার গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার করে। হোয়াট ইজ দ্য স্পিড অফ এ ম্যান কামিং ফ্রম দ্য অপোজিট সাইড টুয়ার্ডস দ্য টার্মিনাল। উল্টো দিক থেকে একটা লোক আসছে, যে কিনা ইফ হি মিটস দ্য বাসেস অ্যাট অ্যান ইন্টারভেল অফ 8 মিনিট। বাসগুলো যাচ্ছে 10 মিনিট পর পর, কিন্তু লোকটা উল্টো দিকে আসছে, যেহেতু এক্ষেত্রে বাসের স্পিড আর লোকের স্পিড রিলেটিভ স্পিড কাজ করছে, সেই কারণে লোকটা 10 মিনিটের জায়গায় দেখতে পাচ্ছে 8 মিনিট পর পর। আমাদের কাছে কিচ্ছু ডেটা নেই 8 মিনিট, 10 মিনিট আর 20 কিলোমিটার/আওয়ার। আমাদেরকে চেয়েছে লোকের গতিবেগটা বার করো। দেখো ধরলাম এটা হলো বাস টার্মিনাল, তো এখান থেকে বাসগুলো যাচ্ছে, এই দিকটাতে যাচ্ছে। তো ধরলাম প্রথম 10 মিনিটে এত দূর পৌঁছায়, তারপরের 10 মিনিটে এত দূর পৌঁছায়, তারপরের 10 মিনিট, ইকুয়াল ডিস্টেন্সেই তো যাবে কিনা। তো যখন একটা বাস ঠিক এই জায়গায় পৌঁছেছে, তখন এখান থেকে আরেকটা বাস ছেড়েছে, বাসটা এখানে পৌঁছাবে, তখন এটা এখানে পৌঁছাবে, এটা এখানে পৌঁছাবে, এটা এখানে পৌঁছাবে, এরকমভাবে ইকুয়াল ডিস্টেন্স ওরা ইকুয়াল টাইমে কভার করছে। ঘটনা ঘটছে যে উল্টো দিক থেকে একটা লোকও হন হন করে হেঁটে চলে আসছে। কোথায় বাস ধরবে? কোথায় ধরবে? বাস টার্মিনালে আসছে। তো যে এখন লোকটা ধরো এই জায়গায় দাঁড়িয়েছিল, ম্যান এই জায়গায় দাঁড়িয়েছিল, যদি দাঁড়িয়ে থাকতো তাহলে বাসগুলোকে নিশ্চয়ই 10 মিনিট পর পরই দেখতে পেত, কিন্তু ও তো দাঁড়িয়ে নেই, ও এই দিকটায় আসছে। এর ফলে কি হচ্ছে, ও 10 মিনিটের জায়গায় 8 মিনিটে দেখতে পাচ্ছে। ধরে নাও বাসটা এই জায়গায় ছিল, ঠিক আছে? তো ঠিক এখানে যখন যাচ্ছে, এখান থেকে এইটুকুটা জায়গা বাসের 10 মিনিটে পৌঁছানোর কথা, ঠিক? লোকটা এখানে তো, মানে এ যখন বাসটা যখন এখানে, তখন এখানে আরেকটা বাস ছিল তো, কারণ কি ওরা ইকুই ডিস্টেন্সে থাকে। ঠিক এই জায়গাটায় লোকটা একটা বাস দেখতে পেল, তারপর এই জায়গায় লোকটা যাত্রা শুরু করলো, অন্য একটা বাস এইদিকে যাত্রা শুরু করলো। এইটুকুটা জায়গা বাসের 10 মিনিটে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ঠিক এই জায়গাটাই বাস এখানে এলো, লোকটা এলো এখানে, বাস আর লোকের মধ্যে দেখা হলো কত মিনিটে? 8 মিনিটে কিনা?
লোকটা 8 মিনিট এইদিকে আসলো, বাসটা 8 মিনিট এইদিকে গেল, দিয়ে ঠিক এই জায়গাটাই দুজনের দেখা হলো। তার মানে ব্যাপারটা এরকম না, এই যে এইটুকুটা যে ডিস্টেন্স পড়ে থাকলো, এইটুকুটা যে ডিস্টেন্স পড়ে থাকলো, এইটুকু ডিস্টেন্স কভার করতে লোকটার লাগে 8 মিনিট, আর বাসটা আর 2 মিনিট পর মানে 10 মিনিট পর এখানে পৌঁছে যেত। তাহলে এইটুকু ডিস্টেন্স বাসের কভার করতে কত সময় লাগে? 2 মিনিট। আরেকবার ভালো করে বড় করে বলছি, এখানে বাস একটা আছে, বাস 2, এখানে একটা বাস আছে, বাস 1, এখানে ম্যান, ঠিক? ম্যানটা একটা বাস দেখতে পেলো, বাসটা বেরোচ্ছে, তো এই বাসটা যখন বেরোবে এই বাসটাও তো এই জায়গাটা থেকে বেরোবে। ম্যানটা এদিকে আসছে, বাসটা এদিকে যাচ্ছে, ধরে নিলাম ঠিক এই জায়গাটায় এসে বাস আর ম্যানের দেখা হচ্ছে। তো ঠিক সেই মুহূর্তে দুজনেই 8 মিনিট জার্নি করেছে, তো কারণ এই বাসটা দেখার পর, বাস 1-এর দেখার পর বাস 2-কে ম্যান দেখতে পাচ্ছে কত মিনিট পর? 8 মিনিটের ইন্টারভ্যালে দেখতে পাচ্ছে। তো এই যে এইটুকুটা যে ডিস্টেন্স পেলাম, এইটুকু ডিস্টেন্স মানুষের লাগে 8 মিনিট, আর বাস এতটুকুটা এসছে 8 মিনিটে, তার মানে বাকিটুকুটা নিশ্চয়ই 2 মিনিটে যেত, তাহলেই তো 10 মিনিটে কভার হতো। এতটুকু বুঝতে পেরেছো সবাই? তার মানে এখানে যদি বাস হয় আর এখানে যদি ম্যান হয়, তাহলে টাইম রেশিওটা কি হয়ে যাচ্ছে? বাস 2 মিনিটের যে ডিস্টেন্স কভার করে, ম্যান 8 মিনিটে ওই ডিস্টেন্স কভার করে। এতদূর বুঝতে পেরেছো সবাই? যে বাস 2 মিনিটে যে ডিস্টেন্স কভার করে, ম্যান 8 মিনিটে সেই ডিস্টেন্স কভার করে। তাহলে স্পিড রেশিও কি হয়ে যাবে? উল্টে যাবে কি না? 8:2 মানে 4:1। তাহলে B/M যদি 4:1 হয়, এটা কি ওদের স্পিড রেশিও? তো এই 4 যদি 20 হয়, তাহলে এই 1 নিশ্চয়ই 5। এই 4 যদি 20 হয়, কারণ বাসের স্পিড তো 20 কিলোমিটার/আওয়ার কনস্ট্যান্ট, তাহলে মানুষের স্পিড কত হবে? 5, কারণ এটা 5 গুণ করে হয়েছে। দারুণ অঙ্ক। ঠিক বুলেটের যেরকম কনসেপ্ট ছিল, যে বুলেট ছোড়া হচ্ছে, করেছো না তোমরা? কোনো একটা জায়গা থেকে বুলেট ছোড়া হচ্ছে 34 মিনিট গ্যাপে, অন্য একটা লোক ওই বুলেটের দিকে অ্যাপ্রোচিং, মানে বুলেটের দিকে আসছে আওয়াজ শুনে, তো 34 মিনিট যে বুলেট মানে ফায়ার করছে ও 34 মিনিট পর করছে, কিন্তু লোকটা শুনতে পাচ্ছে 33 মিনিট পর। তো ওইখানে আমরা করেছিলাম যে লোকটার 33 মিনিট, বুলেটের 1 মিনিট, ওইরকমভাবে যে অঙ্কটা করেছিলাম, ঠিক ডিট্টো অঙ্ক। তো তোমাদের 15টা অঙ্ক শেষ হলো। এরপরে যেটা ছিল যে 5টা ডাইরেকশানের অঙ্ক ছিল আর 5টা সিলোগিজমের অঙ্ক ছিল। তো ডাইরেকশানের তো সব অঙ্ক করানোর দরকার নেই, যেহেতু অনেকগুলো সহজ সহজ ছিল, তার মধ্যে একটা দুটো আছে যেগুলো হয়তো একটু তোমাদের আটকাতে পারে, আমি ওইগুলো করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? দেখো একটা ডাইরেকশনের কোশ্চেন। আচ্ছা একটা কথা, ডাইরেকশনের কোশ্চেন যখন পাবে কি না, তখন এরকম না যে গোটা কোশ্চেন একবার পড়লাম দিয়ে আবার প্রথম থেকে করে তারপর ডায়াগ্রাম আঁকছি, না, পড়তে পড়তে সাথে সাথে ডায়াগ্রাম আঁকবে। তানিয়া গোজ 20 মিটার ইস্ট, তাহলে এটা স্টার্টিং পয়েন্ট, এদিকে চলে গেল 20 মিটার ইস্ট, দেন টার্নস রাইট অ্যান্ড গোজ 10 মিটার। আচ্ছা এটা যদি 20 হয় তাহলে 10 নিশ্চয়ই তার ছোট হবে, তাহলে 10 রাইট এদিকে, তারপর দেন টার্নস রাইট অ্যান্ড গোজ 30 মিটার, রাইট মানে এদিকে, তো এটা যদি 20 হয় তো 30 তার একটু বেশি হবে, একটু মেনটেন করবে হ্যাঁ গ্যাপগুলো, তাহলে দেখবে ছবিটা ভালো হবে আর উত্তর করতে অনেক সুবিধা হবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে, এই ছবিটাতে বুঝতে পারবে। দেন এগেন টার্নস রাইট অ্যান্ড গোজ 30 মিটার। আচ্ছা এটা যদি 10 হয় তাহলে 10 গেল আরও 20, তাহলে এটা হয়ে গেল 30 মিটার। দেন টার্নস রাইট অ্যান্ড গোজ 10 মিটার, তাহলে এখান থেকে গেল 10 মিটার, ঠিক কি না? আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে, এটুকুটা 20, এটুকুটা 10, তো এইটুকু মিলে কত হলো? 30, তাহলে এটা 30 কিনা? তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টটা একই লাইনে হবে, তো তাহলেই তো এটা 20 আর এটা 10 মিলে 30 হবে। এখন যদি আমরা লাইনগুলো ছোট বড় করে দিতাম কি না, দেখা গেল যে এটাকে আমরা এত দূর করে দিয়েছি, তাহলে আমাদের দেখে মনে হবে যেন এখান থেকে এটা আছে উত্তর পূর্বে, কিন্তু অরিজিনালি ওটা হওয়ার কথা কোথায়? এখানেই। সেই কারণে লাইনগুলো একদম স্কেল দিয়ে মাপামাপি না, মানে 20-র অর্ধেক যাতে 10 হয়, 20 থেকে 10 বেশি, মানে 20-র মোটামুটি 1.5 গুণ যাতে 30 হয়, এগুলো একটু মেনটেন করে চলবে, তাহলেই হয়। তাহলে আমাকে কোশ্চেন কি করেছে যে ইন হুইচ ডাইরেকশন ইজ শি নাও ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, এটা ওর স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছে? ও ভেরি ইজি, নর্থের দিকে আছে, তাহলে নর্থ উত্তর।
এটা সহজ কোশ্চেন ছিল। নেক্সট, দেখো ডিরেকশনের এই কোশ্চেনগুলো এখনকার একদম ট্রেন্ডিং কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। বলছে ইফ সাউথ ইস্ট বিকামস নর্থ, কেমন কথা? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা নর্থ ইস্ট সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট। বলছে ইফ সাউথ ইস্ট বিকামস নর্থ, সাউথ ইস্ট মানে কি? এটা সাউথ ইস্টকে যদি আমরা নর্থ বানিয়ে দিই, মানে বাঁ দিকে কত ডিগ্রি ঘোরালাম? 135 ডিগ্রি। যারা করেছে ওদের কাছে এটা খুব সহজ প্রশ্ন, যারা করেনি আমি ওদের জন্য একবার করে বলে দিচ্ছি। ইফ সাউথ ইস্ট বিকামস নর্থ মানে এটা জিনিসটাকে ধরে সাউথ ইস্টটাকে ঘুরিয়ে আমরা নর্থে নিয়ে চলে যাচ্ছি, তাহলে বাঁ দিক থেকে 135 ডিগ্রি যেতে হচ্ছে। তো এইটুকুটা 45 আর বাকিটুকুটা 90, 135। অ্যান্ড কোথায় গেল? নর্থ ইস্ট বিকামস ওয়েস্ট, দেখো নর্থ ইস্টটাও 135 ডিগ্রি ঘুরেছে বাঁ দিকে, ঠিক? তাহলে ওয়েস্ট কোন দিকে ঘুরবে? ওয়েস্টটাও বাঁ দিকে ঘুরে যাবে 135, 90, 45, তাহলে ওয়েস্টটা কত কি হয়ে যাবে এখন? সাউথ ইস্ট হয়ে যাবে না? আর একটু সহজে যদি ভাবি, বলছে সাউথ ইস্ট ডিগ্রি ডিগ্রি যদি না ভাবি, সাউথ ইস্ট হয়েছে নর্থ ইস্ট, সাউথ ইস্ট হয়েছে নর্থ, তাহলে বাঁ দিকে কত ঘর গেল? 1 2 3। সাউথ ইস্ট থেকে বাঁ দিকে 1 2 3, যেটা থেকে ওটা বাদ দিয়ে যেটা হবে ওটাকে নিয়ে 1 2 3। নর্থ ইস্ট বাঁ দিকে 1 2 3, ঠিক? তাহলে ওয়েস্ট বাঁ দিকে যাবে, যে কোনো একটা ফলো করবা, হয় বাঁ দিক তো বাঁ দিক, ডান দিক তো ডান দিক, সবসময় চেষ্টা করবে বাঁ দিক দিয়ে ঘোরার, কারণ আমরা বাঁ দিক দিয়ে ঘুরতে অভ্যস্ত। কোণের ডিগ্রি ডিগ্রি মাপি কিনা আমরা, এদিকটা আমাদের পজিটিভ ভ্যালু দেয়। তো ওয়েস্ট থেকে বাঁ দিকে মানে ওয়েস্টে আমাদের এটা ডান দিক হচ্ছে ঠিকই, কিন্তু একটা মানুষ যদি ওয়েস্টে থাকে, ওকে যদি আমরা এদিকে ঘোরাই, তাহলে এটা মানে যদি আমরা এদিকে থাকি তাহলে এটা আমাদের বাঁ দিক হবে। তো তাহলে ওয়েস্ট বাঁ দিকে, এদিক বাঁ দিকে কটা? 1 ঘর 2 ঘর 3 ঘর, সাউথ ইস্ট। এর পরের যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা এখনকার ট্রেন্ডিং কোশ্চেন, ভালো কোশ্চেন। দেখো বলছে অ্যাট সানরাইজ, সানরাইজ মানে এদিকে সূর্য, তাহলে ছায়া সবসময় এইদিকে হবে। সানরাইজ মানে পূর্ব দিকে সূর্য, সানরাইজ মানে পূর্ব দিকে সূর্য, ছায়া সবসময় পশ্চিম দিকে হবে। তো বলছে অমিত আর দীপক দাঁড়িয়ে গল্প করছে, বলছে স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইচ আদার, দুজনে একে অপরের সম্মুখীন। দ্য শ্যাডো অফ দীপক ইজ অন দ্য রাইট অফ অমিত। দ্য শ্যাডো অফ দীপক, তো দীপকের শ্যাডো তো এদিকে নিশ্চয়ই, এটা দীপকের শ্যাডো, ঠিক? তো বলছে সেটা নাকি অমিতের ডান দিকে। তো আমি যদি অমিতকে এদিকে মুখ করে দাঁড়াই, মানে উপরের দিকে যদি মুখ করে দাঁড় করাই, তাহলে তো শ্যাডোটা অমিতের বাম দিকে হলো। আর অমিতকে যদি আমি এদিকে মুখ করে দাঁড় করাই, এদিকে যদি অমিত থাকে, তাহলে অমিতের ডান দিক কোন দিক হবে? এদিকটা হবে। তো তাহলে ঠিক অমিত নিশ্চয়ই এদিকে আছে, আর দীপক যেহেতু তারা একে অপরের দিকে মুখ করে আছে, তাহলে কোন দিকে আছে? এদিকে। আর দীপক কোন দিকে মুখ করে আছে? তাহলে নর্থের দিকে। কি বললাম? তারা একে অপরের দিকে মুখ করে আছে, আর দীপকের শ্যাডো মানে এদিকেই হবে। দীপক উপরে দাঁড়াক, নিচে দাঁড়াক, ডান দিকে দাঁড়াক, বাঁ দিকে দাঁড়াক, শ্যাডো সবসময় এদিকেই হবে। তো দীপকের শ্যাডো যদি এদিকে হয়, এই শ্যাডোটাকে আমাকে রাখতে হবে কোথায়? অমিতের ডান দিকে। তো অমিতকে আমরা কোথায় রাখবো? নিচে রাখবো, উপরে রাখবো, ডান দিকে রাখবো না বাঁ দিকে রাখবো? আমরা যদি ওপরে রাখি তাহলেই একমাত্র অমিতের শ্যাডো ডান দিকে হচ্ছে, না হলে আমরা যদি অমিতকে এদিকে রাখতাম তাহলে তো অমিতের পেছন দিকে হয়ে গেল। আর অমিতকে যদি এদিকে মুখ করে রাখতাম, মানে অমিতকে এদিকে মুখ করলে পেছনে, আর যদি এদিকে মুখ করতাম তাহলে অমিতের সামনে হয়ে যেত শ্যাডোটা। আমাকে অমিতের ডান দিকে রাখতে হবে, সেই কারণে অমিত এখানেই আছে, দীপক এখানেই আছে, একে অপরের দিকে মুখ করে আছে। যদি চাইতো যে অমিত কোন দিকে মুখ করে আছে, তাহলে অমিত সাউথের দিকে মুখ করে আছে। দীপক কোন দিকে মুখ করে আছে, তাহলে দীপক নর্থের দিকে মুখ করে আছে। ডিরেকশনের যেটা 19-20 নম্বর আছে, ওই 19-20 নম্বরটা সহজ আছে, শুধু ইংলিশ টার্মটা একটু ফলো করবা, যে কে কার ডান দিকে কে কার বাম দিকে, তাহলে তোমরা ওটা করে নিতে পারবে। 21 নম্বর যে সিলোগিজমটা আছে ওটাও সহজ আছে। 22 নম্বরটা একটু আমাকে বলতে হবে, তাই আমি বলে দিচ্ছি।
তিনটা স্টেটমেন্ট আছে, নো নোট ইজ এ কয়েন, সাম কয়েন্স আর মেটালস, অল প্লাস্টিক্স আর নোট। দেখো প্লাস্টিক আর নোটের উপরে কোনো সম্পর্কই নাই, কিন্তু এই নোটের সাথে এই নোটের সম্পর্ক আছে। তো আমাদেরকে এই 1 থেকে 3 রিলেশনটা বানাতে যেহেতু মুশকিল হয়ে যাচ্ছে, সেই কারণে এটাকে আমরা উপরে লিখে নিচ্ছি, অল প্লাস্টিক্স আর নোটস। এটার জন্য হয়তো তোমাদের একটু কষ্ট হয়েছে, পারবে ঠিকই, একটু কষ্ট হয়েছে। দেখো প্লাস্টিক নোট পজিটিভ নেগেটিভ, এবার এখানে নোট 50, এখানে নোট 100, একটা 100 হলেই তো হলো সার্টেন কেস। এখানে কয়েন আর কয়েন, একটা তো 100 আছে মানে কি সার্টেন কেস। এটা নেগেটিভ, এটা নেগেটিভ, তাহলে এটা দুটো কি আসা উচিত, নেগেটিভ আসা উচিত। তার মানে প্লাস্টিক আর মেটালের মধ্যে কি আসা উচিত, নেগেটিভ আসা উচিত। যাই হোক, আমার ফার্স্ট অপশন কি আছে, কয়েন আর প্লাস্টিক। তো কয়েন আর প্লাস্টিক, কয়েন প্লাস্টিক কোথায় আছে, কয়েন এখানে আছে, প্লাস্টিক এখানে আছে, 1 আর 2 দেখতে হবে, 1 আর 2 এর নেগেটিভ আসা উচিত, নেগেটিভ এসছে, ঠিক আছে। কয়েনের 100, এখানে 100, এখানে 100, ঠিক আছে। প্লাস্টিক এখানে 100, এখানে 100, ঠিক আছে। একটা সময় পর দেখবে তোমাদেরকে আর লিখতে হচ্ছে না ভ্যালুগুলো, যেমন এটা 100, এটা 50, তো এটা 100 100, তো কয়েন 100 থেকে 100 হয়েছে, নো মানে কি 100 100। আর নেগেটিভ, নেগেটিভই আসা উচিত ছিল, যদি 1 আর 2কে মার্জ করি তাহলে এটা কত আছে, ঠিক আছে। এখানে পসিবিলিটি কেস বলা আছে, ফার্স্টের এলিমেন্ট হচ্ছে প্লাস্টিক আর সেকেন্ড এলিমেন্ট হয়ে যাচ্ছে মেটাল। তো প্লাস্টিক আর মেটাল মানে 1 নম্বর আর 3 নম্বরটা আমাদেরকে দেখতে হচ্ছে। 1 নম্বর আর 3 নম্বরে কি আসা উচিত, নেগেটিভ। আমরা হ্যাঁ অবশ্যই এটা টপ কনক্লুশন বানাচ্ছি আমরা। 1 নম্বরে 3 নম্বরে কি আসা উচিত আমার, নেগেটিভ। এবার প্লাস্টিকের ভ্যালু কত আছে, 100, আর মেটালের ভ্যালু কত আছে, 50। তো আমরা এটাকে 100 নিতে পারি বা 50, তো নেগেটিভ আসতে হবে। কারণ কি আনসার্টেন কেস মানে সার্টেন কেস, আর দুটো যেহেতু নেগেটিভ সেই কারণে আমাদেরকে কি আসা উচিত, নেগেটিভই আসা উচিত। কিন্তু দেখো এটা যদি 100ও নিই তো 150 আমাদের কাছে নেগেটিভের কোনো ভ্যালু নেই, 50 50 আমাদের নেগেটিভের কোনো ভ্যালু, মানে সেকেন্ড আইটেম মানে সেকেন্ড এলিমেন্ট নেগেটিভের আমাদের কাছে কোনো ভ্যালু নেই। তাহলে টপ কনক্লুশন কি বানাতে পারলাম, টপ কনক্লুশন তো বানাতে পারলাম না। আর টপ কনক্লুশন যদি বানাতে না পারি তাহলে অল পসিবিলিটিস কি হয়ে যায়, রাইট হয়ে যায়। তাহলে এখানে বোথ ট্রু। অপশন মনে হয় কতটা দেখলাম, 22-এর অপশন বি আছে, দেখো বোথ ফলোজ, ঠিক আছে। আরেকটা দেখলাম, একটু একটু বলতে হবে আমাকে, আমি বলে দিচ্ছি তাহলেই হয়ে যাবে। দেখো আজকে লাস্ট কোশ্চেন, 25 নম্বর প্রশ্ন। কোশ্চেনে কি বলছে যে সাম ক্রোজ আর ডগস, ভেরি ফিউ ফক্সেস আর ক্রাউজ। ভেরি ফিউটা কিছুই না, ভেরি ফিউ মানেই সাম, মানে সাম ফক্সেস আর ক্রোজ। তাহলে দুটোই যদি সাম হয় তার মানে ক্রোটা যদি আমার হয় কি বলে তোমার কমন এলিমেন্ট, তাহলে ডগ আর ফক্সেসের মধ্যে কোনো রিলেশন হবে না। দুটোতে ডগ আর ফক্সেস আছে, রিলেশন হলো না, ঠিক। কিন্তু রিলেশন হলো মানে সবই ভুল। এটা নেভার বি আছে মানে এটা নেগেটিভ স্টেটমেন্ট, এটা সাম আছে মানে এটা পজিটিভ স্টেটমেন্ট। সেম এলিমেন্ট, দুটোই ভুল, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে আইদার 1 অর 2। এটা হয়তো কয়েকজনের প্রবলেম হয়েছে, এটা আইদার 1 অর 2। তো এখানে কমপ্লিট হলো 25টা কোশ্চেন, অনেক সময় লেগে গেল বাপরে। তো বাকি তোমাদের যদি এর পরেও কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। যদি অন্য কেউ দেখছো মানে আমাদের টিউশনের বাইরে যদি কেউ ভিডিও দেখো, যদি যোগাযোগ করতে চাও কোশ্চেনের জন্য, তাহলে এটা আমার নাম্বার, যোগাযোগ করবে। সেটা এমনি পড়ার ব্যাপারে হোক বা কোশ্চেন আনসারের ব্যাপারে হোক। এটা তো আমাদের টিউশনটা তো লকডাউন অবধি, সবাই জানে। লকডাউনের পর তো আমাদের নর্মাল যেরকম এখানে অফলাইন ক্লাস হয় সেরকমই হবে। তো যদি কেউ যোগাযোগ করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো। আর বাকিদের বলছি যারা পড়ছো, তো এটার সাথে আমাদের সিলোগিজম পর্যন্ত প্র্যাকটিস কমপ্লিট হলো। এরপরেও যদি কারো মনে হয় যে না আমার আরেকটু প্র্যাকটিস করতে হতো, তো করবে, যেটা আটকাবে সেটা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। এবার পার্সেন্টেজের যেটা চলছে আমাদের এখন রানিং, পার্সেন্টেজটা ভালো মতো করো। আমি ভিডিও দিচ্ছি সেগুলো দেখো, আমি পিডিএফ দিচ্ছি তোমাদেরকে গ্রুপে, সেগুলো ফলো করো, সেগুলো কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করার চেষ্টা করো। এখন কোনো বই করতে হবে না, আমি যখন বলবো যে কমপ্লিট হয়ে গেল এবার তোমরা বই ফলো করতে পারো, বইয়ের কোশ্চেন আনসার সলভ করতে পারো, তখন করবে। কারণ বইয়ে কখনো গুছানো থাকে না। আমি তোমাদেরকে যে পিডিএফটা রেডি করে দিচ্ছি সেখানে কি হচ্ছে টাইপ ওয়াইজ পরপর গুছানো আছে, ফলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। তো এখন শুধুমাত্র ওইগুলোই করো,
সময় যদি বাঁচে তাহলে পুরোনোগুলো সলভ করো, পুরোনোগুলো করতে করতে নতুনগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার নতুনগুলো প্র্যাকটিস করতে শুরু করবে, তারপর ওরকমভাবে আবার পরে পরীক্ষা নেওয়া হবে। তো আজকে আপাতত এত দূরই। ভালো থাকবে সবাই, পড়াশোনা করো, খেয়াল রাখবে নিজের, পাড়া প্রতিবেশী সবার। টাটা।